আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 এর সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নগুলো টাইপ ভিত্তিক শিখব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ 1-এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, এখানে একটা বহুপদী দেওয়া থাকবে, যেমন কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2 হলে কিউ অফ -1 এর মান নির্ণয় করো, অর্থাৎ কিউ অফ -1 ইকুয়াল কত হবে। তো 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা অ্যানালাইসিস করে এই ধরনের প্রশ্ন টোটাল 5টা পেয়েছি। তো আমরা আপাতত 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করতেছি, কারণ 2025 সালের প্রশ্ন এখনও আমাদের হাতে আসে নাই। তো আমরা 2025 সালের প্রশ্ন হাতে পেলেই সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো এই যে প্রথম প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছিল, এটা কিভাবে সমাধান করতে হবে এখন আমরা সেটা শিখে নেব। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2। এরপর আমাদের বলছে কিউ অফ -1 কত হবে, অর্থাৎ এক্সের জায়গায় আমাদের বসাতে হবে -1। কিউ অফ -1 সমান কত? তো এক্সের জায়গায় আমরা কি করব, -1 ইনপুট করব। অর্থাৎ আমাদের এই যে বহুপদীর যেখানে যেখানে এক্স আছে সেখানে আমাদের বসাতে হবে -1। তাহলে এক্সের পরিবর্তে বসবে -1, তার কিউব আছে আমরা কিউব দিব, এরপরে প্লাস 2 ইন্টু এক্সের পরিবর্তে -1, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, এরপরে আছে মাইনাস এক্সের পরিবর্তে হবে -1। তো মাইনাস হলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, এরপরে -2। মাইনাস মান আমরা যখন ইনপুট করব তখন ব্র্যাকেট ইউজ করব। তো এরপরে এখানে -1-এর কিউব করলে কত হবে? তো আমরা জানি যদি মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়, আর মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস হয়। তো যেহেতু মাইনাসের পাওয়ারে কিউব বিজোড় সংখ্যা, যার কারণে মাইনাস হবে, আর 1-এর পাওয়ার আমরা যাই দেই না কেন কি হয়, 1-এ হয়। এরপরে এখানে মাইনাসের পাওয়ারে স্কোয়ার আছে অর্থাৎ জোড়, তাহলে মাইনাসটি কী হবে, প্লাস, আর প্লাসে প্লাসে কি হয়, প্লাস। একই যদি চিহ্ন আমরা গুণ করি তাহলে প্লাস হয়, যেমন প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। আর যখন ভিন্ন চিহ্ন গুণ করব, যেমন প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, অথবা মাইনাসে প্লাসে মাইনাস হবে। ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। তো এখানে আমাদের স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হলো, আর প্লাসে প্লাসে কি হবে, প্লাস। 1-এর স্কোয়ার করলে 1 হবে, 1 আর 2 গুণ করলে হবে 2। এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে কি, প্লাস 1। 1 আছে 1 হবে, আর চিহ্নটা মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস। এরপর শেষে আছে -2। তো এখন আমরা যদি দেখি যে +2-র সাথে -2 কাটা যাচ্ছে, +1-এর সাথে -1 কাটা যাচ্ছে, অর্থাৎ ক্যালকুলেশন করলে এখানে থাকতেছে 0। তাহলে এটার অ্যান্সার হবে 0। তো একই ধরনের একটা প্রশ্ন রাজশাহী বোর্ডে 20 সালে আসছিল। এই যে এখানে যেটা দেওয়া ছিল এই রাশিটা আর এই রাশিটা একদম সেম। এখানে বলছে কিউ অফ -1 সমান হোয়াট, আর এখানে বলছে এন অফ -2 সমান হোয়াট। অর্থাৎ এখানে বহুপদীটাকে চিহ্নিত করা হয়েছে এন অফ এক্স দ্বারা, এজন্য বলা হয়েছে এন অফ -2 ইকুয়াল হোয়াট। তাহলে এই যে আমাদের এক্সের জায়গায় কি করতে হবে, -2 ইনপুট করতে হবে। একইভাবে যেভাবে আমরা -1 বসালাম এইভাবেই -2 বসিয়ে করতে হবে। তো এরপরে 3 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল। এফ অফ এক্স সমান দেওয়া আছে 4x³ - 4x² - 9x + 9 হলে এফ অফ -1 এবং এফ অফ 2 সমান হোয়াট। তো এইখানে আমাদের কি করতে হবে, একবার -1 বসাতে হবে, সেক্ষেত্রে একটা অ্যান্সার পাবো, আবার আরেকবার আমাদের এফ অফ 2 অর্থাৎ এক্সের পরিবর্তে 2 বসাতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দুইটা মান চাওয়া হয়েছে, একটা হলো এফ অফ -1-এর মান আর একটা হলো এফ অফ 2-র মান। তাহলে একবার এই বহুপদীতে আমাদের কি করতে হবে, এক্সের পরিবর্তে -1 বসাইতে হবে, আর একবার বসাইতে হবে 2। তো দুইবার বসালে আমরা দুইটা মান পেয়ে যাব। তো এরপরে দিনাজপুর বোর্ড 2015 সালে এখানে দেওয়া ছিল একটা ভগ্নাংশ। তো এটা আমরা এখন সমাধান করব। আর 2016 সালে ঢাকা বোর্ডের যেটা আসছিল এটা হলো a³ + 5a² + 6a + 8, এটা হলে
এফ অফ -3 সমান কত? তো এইখানে আমাদের এর পরিবর্তে কি বসাতে হবে? -3। তো আশা করি এগুলা তোমরা পারবা। তো ভগ্নাংশটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে লিখবো, দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3। তো এখন এখানে আমাদের ইনপুট করতে বলা হয়েছে এফ অফ -1/3, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে -1/3 বসাতে হবে। তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা -1/3 বসাবো, আর পাওয়ার যা থাকবে তাই দিব। তো এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে -1/3, আর তার কিউব আছে, আমরা কিউব দিলাম। এরপরে -2 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে 1/3 আর স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এরপরে +1 বাই নিচে ওয়াই এর পরিবর্তে -1/3, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব। -2 ইন্টু ওয়াই এর পরিবর্তে -1/3, এরপরে হলো -3। তো আমাদের মান বসানো হয়ে গেল। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে। 1-এর পাওয়ার যাই দেই না কেন 1 হয়, বাই 3-র কিউব করলে হয় 27, 3টা 3 গুণ করলে 27। এরপরে এখানে মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হবে? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এখানে প্লাস হইলো কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। যেহেতু ভিন্ন চিহ্ন গুণ করলাম, মাইনাস হবে। তো এখন এখানে থাকতেছে 2 ইন্টু 1-এর স্কোয়ার করলে 1 বাই নিচে 3-র স্কোয়ার করলে হয় 9। তাহলে 1/9 আমরা পাচ্ছি। এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই 2টার নিচে কিছু নাই, মানে 1 আছে, অর্থাৎ এই 2টা উপরের সংখ্যা, তার মানে উপরে গুণ হবে। তো 2 দ্বারা যদি আমরা উপরে 1কে গুণ করি দেই, তাহলে একবারে আমরা লিখতে পারি 2/9, অর্থাৎ 2 ইন্টু 1/9, এটাকে গুণ করলে আমরা পাবো 2/9। তো এটা আমরা একবারে লিখে দিলাম। এরপরে প্লাস কি আছে? 1। নিচে মাইনাসের এই যে স্কোয়ার করলে প্লাস হবে, 1-এর স্কোয়ার করলে 1, আর 3-র স্কোয়ার করলে 9। সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, এই জন্য আমরা দিলাম না। এরপরে এখানে দুইটা মাইনাস গুণ অবস্থায়, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। এবার 2 দ্বারা 1/3-কে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 1/3, তাহলে কি হয়? 2 দ্বারা উপরে গুণ হলে 2/3। তাহলে এখানে আমরা লিখলাম 2/3, তারপর শেষে আছে -3। তো এখন ভগ্নাংশ যোগ বিয়োগ অবস্থায় থাকলে আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। গুণ ভাগ অবস্থায় থাকলে লসাগু করা যায় না। তো এখন আমাদের উপরে লসাগু করতে হবে, নিচেও লসাগু করতে হবে। তো 27 আর 9-এর লসাগু হবে 27। লসাগু করার নিয়ম কি? যে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। তো যদি লসাগু আর হর যদি একই হয়, তাহলে লবে যা আছে তাই বসবে। তো উপরে 1 আছে, সামনে মাইনাস আছে, তাহলে আমরা লিখব -1, যেহেতু এখানে হর এবং লসাগু একই। এরপরে মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম। এই 9 দ্বারা 27কে ভাগ করলে, অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ করলে আমরা পাচ্ছি 3। ওই ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে, লবে আছে 2, তাহলে 3 দ্বারা 2কে গুণ করলে হবে 3 দুগুণে 6। এরপরে আছে প্লাস, এটার নিচে কিছু নাই, কিছু না থাকলে আমরা লসাগু দ্বারা সরাসরি এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 27 আর 1 গুণ করলে হবে 27, কারণ হরে কিছু নাই মানে কি আছে? 1 আছে। 1 দ্বারা 27কে ভাগ করলে 27ই হবে, আর 27 দ্বারা লবকে আমরা যদি গুণ করি, তাহলে এই যেখানে 27 পাচ্ছি। এই জন্য আমরা কি করব? যেখানে দেখব যে হরে কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা লসাগু দ্বারা সরাসরি সংখ্যাটাকে গুণ করে দেব। এখন নিচেও লসাগু 9 আর 3 লসাগু হলো 9। তো এখানে যে 9 আর এখানেও 9, লসাগু আর হর মিলে গেল, তাহলে লবে যা আছে তাই বসবে, অর্থাৎ 1। এরপরে প্লাস আছে, প্লাস 3 দ্বারা 9কে ভাগ করলে হবে 3, 3 দ্বারা উপরে 2কে গুণ করলে আমরা পাচ্ছি 6। এরপরে আছে মাইনাস, এই যে এখানে হরে কিছু নাই, 1 আছে, তাহলে কি করব? আমরা লসাগু দ্বারা ডাইরেক্ট লবকে গুণ করব। তাহলে 3 আর 9 গুণ করলে হয় 27। তো এখন উপরে যদি ক্যালকুলেশন করি, -1 আর -6 হলো -7, এখানে আছে +27। 27 থেকে 7 বাদ দিলে থাকে 20, তাহলে উপরে পাচ্ছি 20, নিচে হলো 27। এরপরে বাই নিচে 1 + 6 হলো 7, 7 থেকে মাইনাস করতে হবে 27, তো সেক্ষেত্রে আমরা পাবো -20 বাই নিচে আছে 9।
তো এখন উপরেও একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ, মাঝখানে হলো কি আছে, ভাগ চিহ্ন। তো এরকম যদি থাকে আমরা প্রথম ভগ্নাংশ লেখার পরে কি করি, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে দেই, অর্থাৎ লবটা নিচে যাবে, হরটা উপরে যাবে। তো এখন এরপর আমরা লিখতে পারি 20/27, এরপরে ভাগ আছে, আমরা কি করব, গুণ চিহ্ন দিব। তাহলে এই যে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 9 এটা যাবে উপরে, আর -20 এটা আসবে নিচে। তাহলে এই 20 আর 20 কাটা যায়, 9 দ্বারা 27কে কাটলে আমরা পাবো 3, 9 9 3 নং 27। তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি, উপরে কিছু নাই মানে 1, আর উপরের 1 বাদ দেওয়া যাবে না, নিচে এখানে হলো 3 আর এখানে মাইনাস আছে, অর্থাৎ -3। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি -1/3, অর্থাৎ মাইনাসটা নিচে থাকা যে কথা, সামনে থাকা একই কথা, অর্থাৎ সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। এই জন্যে আমরা এটাকে লিখতে পারি -1/3। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি দেখাবো যে এগুলা ক্যালকুলেটরে আমরা কিভাবে চেক করে নিতে পারি যে উত্তর হইল কি না। তো আমরা যদি প্রথম প্রশ্নটা একটু দেখি, প্রথম প্রশ্নটা ছিল x³ + 2x² - x - 2 হলে কিউ অফ -1 ইকুয়াল হোয়াট। তো আমাদের প্রথমে ওই রাশিটি ক্যালকুলেটরে তুলতে হবে। তো x³, তো আমরা x কিভাবে তুলব, আলফা, এরপরে ব্র্যাকেট ক্লোজ, তাহলে এই যে আমাদের উঠলো x, তারপরে পাওয়ার 3, তো x³ তারপরে প্লাস 2x², তাহলে 2x তোলার জন্য আলফা ব্র্যাকেট ক্লোজ, এরপরে স্কোয়ার, তো 2x² মাইনাস x, মাইনাস x তোলার জন্য আবারও একইভাবে আলফা ব্র্যাকেট ক্লোজ, তারপরে হলো কি আছে -2। তো এই যে রাশিটা তোলা হলো, এরপরে আমরা কি করব, ক্যালক বাটনটা চাপ দিব। তো ক্যালক বাটন চাপ দিলে এখানে এক্স হোয়াট, অর্থাৎ এক্স এর মান ইনপুট করতে বলা হয়েছে, আর নিচে আছে কি 2। এই 2টা আসলে সর্বশেষ আমরা যে মান ইনপুট করি সেটা এখানে সেভ হয়ে থাকে, তো এটার সাথে আমাদের কোনো সাথ নেই। এক্স হোয়াট অর্থাৎ এক্স এর মান চাচ্ছে, আমরা এখন এক্স এর মান ইনপুট করব। তো প্রশ্নে ছিল -1, তো আমরা যদি -1 দিয়ে সমান দেই, এই যে অ্যান্সার দেখাচ্ছে 0। আমরা প্রথম অঙ্কটা যখন সমাধান করেছিলাম তার অ্যান্সার আমরা পেয়েছিলাম 0। দিনাজপুর বোর্ডের যে অঙ্কটা সমাধান করলাম সেটা ভগ্নাংশ আছে। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে ক্যালকুলেটরে চেক করব। তো ভগ্নাংশ থাকলে ব্র্যাকেটে লব তুলব, তারপরে ভাগ, আবার ব্র্যাকেটে হর তুলব। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ব্র্যাকেট দিব, তারপরে লবে যে অংশটা আছে y³, তো আলফা, তো ব্র্যাকেট ক্লোজের পাশে যে কমা বাটন আছে এটা যদি আমরা চাপ দেই তাহলে y উঠবে। তো y এর পরিবর্তে আমরা x তুলতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে কি আছে, পাওয়ার 3, তারপরে -2y², 2y তোলার জন্য আবার আলফা, আবার এই কমা বাটন, তাহলে y, এরপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব, তারপরে +1, লব তোলার পরে ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আবার এখন আমরা কি করব, ভাগ চিহ্ন দেব, ভাগ চিহ্ন দেওয়ার পরে আবার ব্র্যাকেটের ভিতরে হর তুলব। তো আবার ব্র্যাকেট দিলাম, এরপর হরে আছে y², তাহলে y তার স্কোয়ার, এরপরে -2y, এরপরে -3। তো এই যে হর তোলা শেষ, এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে যখন আমাদের প্রশ্নটা তোলা শেষ, এরপরে ক্যালক বাটনটা চাপ দিব। এই যে ক্যালক বাটন চাপ দিলে এখানে দেখাচ্ছে y হোয়াট, অর্থাৎ y এর মান আমাদেরকে ইনপুট করতে হবে। তো এখানে বলা হয়েছে -1/3, তো -1/3। এরপর যদি আমরা সমান দেই, যেখানে দেখাচ্ছে -0.333, যদি দশমিক আসে সেক্ষেত্রে দশমিক থেকে ভগ্নাংশ করার নিয়ম হলো শিফট ABC বাটনটা চাপ দিতে হবে, অর্থাৎ এই যে ক্যালকের নিচে যে বাটনটা শিফট, এরপরে ABC বাটন চাপ দিলে যেখানে দেখাচ্ছে -1, তারপরে যে চিহ্নটা দেখাচ্ছে এটা মানে হলো বাই, তাহলে -1/3, তাহলে এটাকে আমরা লিখতে পারি -1/3। আর প্রোগ্রামিং যে ক্যালকুলেটর সেগুলোর ক্ষেত্রে এই যে কমা বাটনটা, যেখানে এইখানে একটা বাটন আছে SD, তো ওই বাটনটা চাপ দিলেই ভগ্নাংশ হবে, আবার ওই বাটনটা চাপ দিলেই দশমিক মান পাওয়া যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এগুলো ক্যালকুলেটরে চেক করতে হবে। তো আমরা অঙ্ক করার পরে এভাবে ক্যালকুলেটরে চেক করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা।
টাইপ 2-এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল যে পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 8 কে ওয়াই প্লাস 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের এই ভাগশেষ নির্ণয় করতে হবে। তো অনেক সময় প্রশ্নে বলবে যে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, আবার বলতে পারে যে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তো আমরা এই সবগুলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করব। তো এগুলো সমাধান করার আগে আমরা একটু জেনে নেই যে ভাগশেষ উপপাদ্য কি। কোনো একটা বহুপদীকে যদি বহুপদীটাকে আমরা আইডেন্টিফাই করি যে পি অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। অর্থাৎ কীভাবে, এই যে যেটা দ্বারা ভাগ করতে বলা হবে অর্থাৎ এক্স মাইনাস এ দ্বারা ভাগ করার কথা বলা হলো, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল আমরা 0 কল্পনা করব। তো এখান থেকে এক্স ইকুয়াল আমরা কি পাচ্ছি, মাইনাস এ ওই দিক গেলে হবে প্লাস এ, তাহলে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি এ। তো যদি বহুপদীটা হয় পি অফ এক্স, আর এখন যেহেতু আমরা এক্সের মান পাচ্ছি এ, তাহলে এখানে হবে পি অফ এ। আর যদি এরকম থাকে যে এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে কত হবে ভাগশেষ, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সের মান কি পাবো, মাইনাস এ। সেক্ষেত্রে ভাগশেষ হবে পি অফ মাইনাস এ। এরপর যদি এরকম থাকে যে ধরো বললো 2x প্লাস 1 দ্বারা ভাগ করার কথা বললো, তাহলে এটা সমান যদি 0 কল্পনা করি, তাহলে এখানে 2x ইকুয়াল প্লাস 1 ওই দিক গেলে হবে মাইনাস 1, তাহলে সুতরাং x ইকুয়াল আমরা পাচ্ছি এই 2টা গুণ আছে ওই দিক গেলে হবে ভাগ। তো এই যে x এর মান আমরা পাচ্ছি মাইনাস হাফ। যদি বহুপদী পি অফ এক্সকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করতে বলে, তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস হাফ। অর্থাৎ ওই বহুপদীতে x এর মান মাইনাস হাফ বসালে যে মানটা পাবো সেটাই হবে ভাগশেষ। তো এখন আমরা সমাধান করব। তো কুমিল্লা বোর্ডের 22 সালে যে প্রশ্নটা ছিল, এখানে দেওয়া ছিল পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 8। তো এই বহুপদীকে ভাগ করতে বলা হয়েছে ওয়াই প্লাস 5 দ্বারা। তাহলে আমরা লিখব যে পি অফ ওয়াইকে ওয়াই প্লাস 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, তাহলে পি অফ কত হবে, এই যে ওয়াই প্লাস 5 দ্বারা ভাগ করতে বলছে, তো এটা ইকুয়াল 0 হলে এখান থেকে ওয়াইয়ের মান আমরা কি পাবো, মাইনাস 5। তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস 5। তাহলে আমরা লিখব সুতরাং পি অফ মাইনাস 5 ইকুয়াল, অর্থাৎ এই যে পি অফ ওয়াই এর পরিবর্তে এখন কি বসাতে হবে, মাইনাস 5। তো এই রাশিটাতে যেখানে যেখানে ওয়াই আছে আমরা সেখানে মাইনাস 5 ইনপুট করব। তো ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই এর মান হলো মাইনাস 5 তার কিউব, এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান হলো মাইনাস 5 তার স্কোয়ার আছে স্কোয়ার দেব, এরপরে মাইনাস 10y, তাহলে 10 ইন্টু ওয়াইয়ের মান হলো মাইনাস 5, এরপরে শেষে আছে মাইনাস 8। তো আমরা কি করলাম, মান ইনপুট করলাম, এখন ক্যালকুলেশন করব। তো মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা জানি মাইনাস হয়, তো মাইনাস, আর 5-এর কিউব করলে হবে 125। তো এই যে মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা অর্থাৎ স্কোয়ার, তাহলে কি হবে, এটা প্লাস, আর তার সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। ভিন্ন চিহ্ন গুণ করলেই মাইনাস হয়, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। 5-এর স্কোয়ার করলে হয় 25। এরপরে এখানে এই যে মাইনাস আর মাইনাস গুণ অবস্থায়, তাহলে মাইনাসে মাইনাস কি হবে, প্লাস, যেহেতু একই চিহ্ন গুণ করলে কি হবে, প্লাস হবে। আর এখানে 10 আর 5 গুণ করলে তাহলে 5 10 50, এরপরে শেষে আছে মাইনাস 8। তো এখন এই অংশটা আমরা ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাব। তো ক্যালকুলেটরে আমরা তুলব মাইনাস 125, তারপরে মাইনাস হলো 25, এরপরে প্লাস 50 মাইনাস 8। তো তোলার পরে ইকুয়াল দিলে আমরা পাচ্ছি মাইনাস 108। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় ভাগশেষ ইকুয়াল হলো মাইনাস 108। তো এটাই হলো আমাদের অ্যান্সার।
তো এই যে এখানে আমরা 5টা প্রশ্ন পেয়েছি টাইপ 2-এ, তো সবগুলো অঙ্ক আমাদের এই পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এরপরে যশোর 2015 সালে যে প্রশ্নটা আসছিল, এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 4। তো এটাকে বলছে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তো আমরা লিখব যে এফ অফ এক্সকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, তাহলে এফ অফ কত হবে, এই যে যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল আমরা কি চিন্তা করব, 0। এখান থেকে এক্সের যে মানটা পাবো সেটা এখানে বসাই দেব। তো 2x ইকুয়াল প্লাস 1 ওই দিক গেলে -1, তারপরে x ইকুয়াল 2 গুণ আছে এই দিক গেলে ভাগ হবে, তাহলে এক্সের মান আমরা পাচ্ছি -1/2। তাহলে ভাগশেষ হবে এফ অফ -1/2। তো এখন আমাদের এই বহুপদীতে এক্সের মান -1/2 বসালে যে অ্যান্সারটা আসবে সেটাই হলো নির্ণয় ভাগশেষ। তো আমরা লিখব সুতরাং এফ অফ -1/2 ইকুয়াল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্সের পরিবর্তে -1/2 তার পাওয়ার 4, এরপরে প্লাস 3 ইন্টু এক্সের মান হলো -1/2 তার পাওয়ার আছে কিউব, এরপরে প্লাস 4 ইন্টু এক্সের মান -1/2 তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এরপরে প্লাস 6x, তাহলে 6 ইন্টু এক্সের মান -1/2 তার সাথে হলো প্লাস 4 ইকুয়াল, মাইনাসের পাওয়ারে যেহেতু জোড় সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হবে, তো সামনে প্লাস দেওয়া লাগে না এই জন্য দিব না। 1-এর পাওয়ার যাই হোক না কেন 1 হবে, আর 2-র পাওয়ার 4 মানে 16। এরপরে এই মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা তাহলে মাইনাস হবে, তো এখানকার মাইনাস আর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -3 ইন্টু 1-এর পাওয়ার যাই দেয় না কেন 1, নিচে 2-র কিউব করলে হবে 8। তো আমরা চাইলে এই 3 দ্বারা গুণ করে দিতে পারি, অর্থাৎ 3 আর 1 গুণ করলে হবে 3 আর নিচে হলো 8, অর্থাৎ 3/8। তো আমরা একবারে এটা লিখতে পারি 3/8। এরপরে মাইনাসের স্কোয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসে প্লাসে হলো প্লাস, 1-এর স্কোয়ার করলে 1 আর 2-র স্কোয়ার করলে হবে 4, তাহলে 4 ইন্টু 1/4, তো 4 আর 4 এখানে কাটা যায়। এরপর এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে, -6 ইন্টু হাফ, তো এটা 6/2 লেখা যায়, অথবা এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2 দ্বারা 6কে কাটলে হবে 3, এরপর শেষে আছে +4 ইকুয়াল, তো এখানে থাকতেছে 1/16 মাইনাস 3/8, এরপরে প্লাস, এখানে কাটাকাটি যাওয়ার পর থাকতেছে 1, এখানে থাকতেছে -3, তার সাথে হলো +4। তো এখানে আমরা এই যে 1 আর 4 যদি যোগ করি তাহলে হয় 5 থেকে 3 বাদ দিলে থাকবে হলো 2, তাহলে 1/16 মাইনাস 3/8, এরপরে +2। তো এখন আমরা কি করতে পারি, লসাগু, তো 16 আর 8-এর লসাগু হলো 16, তো লসাগু আর হর একই হলে লবে যা আছে তাই বসবে, এরপরে -8 দ্বারা 16কে ভাগ করলে হবে 2 দ্বারা 3কে গুণ করলে হবে 6, এরপরে প্লাস, এটার হরে কোনো সংখ্যা নেই, হরে যদি কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা সরাসরি সেই সংখ্যাটাকে গুণ করতে হবে, অর্থাৎ লবকে গুণ করতে হবে। তো 16 আর 2 গুণ করলে 16 দুগুণে 32 ইকুয়াল, নিচে হলো 16, এখানে 1 আর 32 যোগ করলে হয় 33 থেকে যদি 6 বাদ দেই তাহলে হবে 27। তো এই যে আমাদের অ্যান্সার হবে 27/16। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে এখানকার প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে হবে। তো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি যেভাবে দেখাই দিলাম তোমরা সেভাবে চেষ্টা করবা।
ইনশাল্লাহ পারবে। তো টাইপ 3-তে আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি সেটা হলো উৎপাদক উপপাদ্য থেকে। তো এরকম প্রশ্ন থাকে, যেমন এখানে দিনাজপুর বোর্ড 2016 সালে আসছিল যে দেখাও যে 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক x-1। তো এখানে একটা বহুপদী দেওয়া থাকবে এবং সেই বহুপদীর একটি উৎপাদক প্রমাণ করতে বলবে। এখানে একটা বহুপদী দেওয়া আছে, দিয়ে বলছে যে দেখাও যে এর একটি উৎপাদক হলো x-1। তো একইভাবে কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল, এখানে একটা বহুপদী দেওয়া আছে p of x ইকুয়াল 18x³ মাইনাস 15x² মাইনাস x প্লাস 2 এর একটি উৎপাদক 3x প্লাস 1। এটা আমাদের দেখাইতে হবে। এরকম প্রশ্ন আমরা এখানে 5টা পেয়েছি। তো এই প্রশ্ন কিভাবে আমাদের সমাধান করতে হবে সেটা আমরা শিখে নেব। তার আগে আমরা একটু জেনে নেই যে উৎপাদক উপপাদ্য কি। p of x বহুপদীর একটি উৎপাদক যদি x-a হয় তাহলে সেক্ষেত্রে p of a ইকুয়াল 0 হবে। অর্থাৎ এই যে যেটা উৎপাদক, এই উৎপাদক ইকুয়াল আমরা কি করব, 0 কল্পনা করব। সেখান থেকে আমরা x ইকুয়াল কি পাচ্ছি, a। তাহলে p of x এর জায়গায় কি বসবে, p of a। আর এই যে p of a ইকুয়াল কি হবে, 0 হবে, অবশ্যই 0 হবে। প্রদত্ত বহুপদীর যদি উৎপাদক হয়ে থাকে x-a তাহলে অবশ্যই p of a ইকুয়াল কি হবে, 0 হবে। তো চলো এখন আমরা সমাধান করি। তো এখানে দিনাজপুর বোর্ডের যে বহুপদী দেওয়া আছে এটাকে কোনো ধরা হয় নাই, এই জন্য আমরা এখানে প্রথমে লিখব ধরি। বহুপদীটাকে আমরা ধরে নিলাম p of x ইকুয়াল 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3। বহুপদীটাকে আমরা ধরে নিলাম p of x সমান। এখন এটার একটা উৎপাদক প্রমাণ করতে হবে x-1। তো এখন আমরা লিখব যে x-1 p of x এর একটি উৎপাদক হলে, তো এটা যদি এর উৎপাদক হয় তাহলে এটাকে আমরা 0 কল্পনা করলে x এর মান কি পাচ্ছি, 1। অর্থাৎ p of 1 ইকুয়াল 0 হবে। যদি x-1 এই বহুপদীর উৎপাদক হয়ে থাকে তাহলে p of 1 ইকুয়াল অবশ্যই কি হবে, 0 হবে। তো আমরা যদি এই বহুপদীতে x এর পরিবর্তে 1 বসিয়ে 0 নিয়ে আসতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে x-1 p of x এর একটি উৎপাদক। তো এখন আমরা লিখব সুতরাং p of 1 ইকুয়াল, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা 1 বসাবো, বসার পরে ক্যালকুলেশন করে আমরা কি নিয়ে আসবো, 0, যেহেতু p of 1 ইকুয়াল কি হবে, 0 হবে। তো 3 ইন্টু x এর মান হলো 1, তার কিউব আছে আমরা কিউব দিব, মাইনাস 4 ইন্টু x এর মান 1, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, এরপরে প্লাস 4x, তাহলে 4 ইন্টু x এর মান 1, তারপরে আছে মাইনাস 3। 1 এর পাওয়ার কিউব মানে 1, আর 1 আর 3 গুণ করলে হলো 3। এরপরে মাইনাস 1 এর স্কোয়ার করলে 1, 1 আর 4 গুণ করলে হবে 4। এরপরে প্লাস 4 আর 1 গুণ করলে হবে 4, তারপর শেষে আছে মাইনাস 3। তো এই যেখানে +4 -4 কাটা, +3 -3 কাটা, তো সব কাটা যাওয়ার পরে এখানে থাকতেছে 0। তো যেহেতু আমরা p of 1 ইকুয়াল 0 পাইলাম তাহলে অবশ্যই x-1 এই প্রদত্ত বহুপদীর একটি উৎপাদক, কারণ উৎপাদক হইলে অবশ্যই কি হবে, 0 হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x-1 p of x এর একটি উৎপাদক দেখানো হলো। তাহলে আমরা লিখব shown বা showed, মানে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সালে। তো এখানে বহুপদী ছিল যে p of x ইকুয়াল 18x³ মাইনাস 15x² মাইনাস x প্লাস 2 এর একটি উৎপাদক 3x প্লাস 1, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে p of x ইকুয়াল
18x³ মাইনাস 15x² মাইনাস এক্স প্লাস 2। তো এটার একটা উৎপাদক আমাদের দেখাইতে হবে কি 3x প্লাস 1। তো আমরা লিখব 3x প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে তাহলে পি অফ কত সমান 0 হবে। তো এটা আমরা কিভাবে বের করব, এই যে উৎপাদকটাকে আমরা 0 কল্পনা যদি করি, উৎপাদক ইকুয়াল 0 হলে এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 3x ইকুয়াল প্লাস 1 ওই দিক গেলে হবে -1, তাহলে x ইকুয়াল এই 3টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে। তো x এর মান পাচ্ছি আমরা -1/3। তাহলে এই 3x প্লাস 1 পি অফ x এর একটি উৎপাদক হলে পি অফ -1/3, যে x এর মান কত পাইলাম -1/3, তাহলে পি অফ -1/3 ইকুয়াল কি হবে 0 হবে। অর্থাৎ এই বহুপদীর মধ্যে যদি আমরা x এর পরিবর্তে -1/3 বসাই তাহলে এই বহুপদীর মান 0 হবে। তো আমরা এখন এই মানটা বসিয়ে দেখব যে 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে প্রমাণ হয়ে গেল যে 3x প্লাস 1 এই পি অফ এক্স এর একটি উৎপাদক। আর যদি 0 না হয় তাহলে এটা উৎপাদক নয়। আর যেহেতু বলছে দেখাও যে এটা একটা উৎপাদক, তাহলে অবশ্যই কি হবে 0 হবে। তাহলে সুতরাং পি অফ -1/3 ইকুয়াল, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা কি করব, x এর পরিবর্তে -1/3 বসাবো। তো 18 ইন্টু x এর পরিবর্তে -1/3, তার কিউব আছে আমরা কিউব দিব, -15 ইন্টু x এর পরিবর্তে -1/3, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, এরপরে মাইনাস x এর মান হলো -1/3, এরপরে আছে +2। তো আমরা মান ইনপুট করলাম x এর মান, এখন ক্যালকুলেশন করব। তো 18 ইন্টু, আমরা জানি যে মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়, আর তাহলে 1 এর কিউব করলে 1 আর 3 এর কিউব করলে হবে 27। এখানে মাইনাসের স্কোয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তাহলে 15 ইন্টু 1 এর স্কোয়ার করলে 1, 3 এর স্কোয়ার করলে হয় 9, এরপরে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1/3, তারপরে শেষে আছে +2। তো এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 9 দ্বারা কাটলে 9 দুগুণ 18, 3 নং 27, আর এখানে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে 3 5 15, 3 তিরিকে 9। তো এখানে থাকতেছে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 3, এরপরে এখানে আছে মাইনাস, উপরে হলো 5, নিচে হলো 3, তার সাথে হলো প্লাস 1/3, এরপরে আছে +2। তো এরপর আমরা কি করতে পারি লসাগু। তো লসাগু হলো 3, লসাগু আর হর যদি একই হয় তাহলে লবে যা আছে তাই বসে। তো এখানে আছে -2, এরপরে আছে -5, এরপরে প্লাস, উপরে আছে 1, তারপরে আছে প্লাস। তো এই যে এটার নিচে কিছু নাই, নিচে কিছু না থাকলে কি করতে হয় লসাগু দ্বারা সরাসরি এই সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণে 6, নিচে হলো 3, উপরে 6 আর 1 যোগ করলে হয় 7, -2 আর -5 হলো -7। তাহলে 7 থেকে 7 মাইনাস করলে কি হয় 0, আর 0কে আমরা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না কেন সবসময় ভাগফল কি হবে 0। তো এই যে পি অফ -1/3 এর মান আমরা পেলাম 0। তো যেহেতু 0 আসলো তাহলে প্রমাণ হয়ে গেল যে 3x প্লাস 1 পি অফ x এর একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3x প্লাস 1 পি অফ x এর একটি উৎপাদক। দেখানো হলো
shown। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানকার প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করতে হবে। যদি উৎপাদক প্রমাণ করতে বলে বা দেখাইতে বলে তাহলে এভাবে আমাদের প্রমাণ করতে হবে। তো উৎপাদকটাকে আমরা উৎপাদক ইকুয়াল 0 কল্পনা করে ওখান থেকে x এর মান একটা বের করব এবং পি অফ সেই মানটা ইকুয়াল কি হবে 0 হবে। যদি সেই মানটা বসে এখানে ক্যালকুলেশন করে 0 বের হয় তাহলেই উৎপাদক প্রমাণ হয়ে যাবে। এগুলো তোমাদের বাসার কাজ থাকলো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। তো টাইপ 4-এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, যেমন রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল এফ অফ এক্স ইকুয়াল 36x² - kx - 5 এর একটি উৎপাদক 2x - 1 হলে কে এর মান নির্ণয় করো, অর্থাৎ কে এর মান কত। তো এখানে একটা বহুপদী দেওয়া আছে এবং বলা হয়েছে তার উৎপাদক হলো 2x - 1। তো এটা কিভাবে সমাধান করব, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 36x² - kx - 5। তো এটা হলো আমাদের বহুপদী আর এটার উৎপাদক কি 2x - 1। তো আমরা লিখব 2x - 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক হলে, তাহলে উৎপাদক হলে এফ অফ কত সমান 0 হবে। তো আমরা জানি উৎপাদকটাকে আমরা উৎপাদক ইকুয়াল যদি 0 ধরি তাহলে এখান থেকে x এর একটা মান পাবো। তাহলে 2x ইকুয়াল -1 ওই দিক গেলে +1, তাহলে x ইকুয়াল কি পাচ্ছি হাফ। তাহলে যদি 2x - 1 এফ অফ এক্স এর উৎপাদক হয় তাহলে এফ অফ হাফ ইকুয়াল কি হবে 0 হবে। তো এখন আমরা কি করব, এই বহুপদীতে এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ হাফ বসাবো। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা হাফ বসাবো। 36 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, মাইনাস কে ইন্টু এক্স এর মান হলো হাফ, তারপরে -5। তো ইমপ্লাইজ দ্যাট এফ অফ -1 সমান কত হবে 0। যেহেতু এটা উৎপাদক বলছে তাহলে অবশ্যই কি হবে 0 হবে। তাহলে এফ অফ হাফের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি 0। তাহলে 36 ইন্টু হাফের স্কোয়ার করলে হবে 1/4 মাইনাস এখানে কে দ্বারা যদি উপরে গুণ করি 1কে তাহলে হয় k/2, তারপর -5। 4 দ্বারা যদি আমরা 36কে কাটি তাহলে 4 নং 36। তাহলে এখানে 9 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে থাকে 4, তার সাথে হলো -k/2। তাহলে এখানে 4 দ্বারা কাটলাম 4 নং 36, আর এই 9 থেকে আমরা এই 5 বাদ দিলাম তাহলে থাকে 4, এরপরে হলো -k/2। এখন আমরা লসাগু করতে পারি, লসাগু হলো 2। তো এটার নিচে যেহেতু কিছু নাই তাহলে লসাগু দ্বারা গুণ করতে হবে, 4 দুগুণ 8 মাইনাস লসাগু আর হর একই হলে লবে যা থাকে তাই বসে, অর্থাৎ কে ইমপ্লাইজ দ্যাট এইদিকে কি আছে 0। তো এখন এই 2টা এখানে ভাগ আছে, এইদিকে আসলে কি হবে গুণ হবে। তাহলে 0-র সাথে গুণ হলে কি হবে 0ই হবে, ইকুয়াল ওইদিকে থাকতেছে 8 - k। তো -kটা যদি আমরা বাম দিক নিয়ে আসি তাহলে হবে +k, আর ওইদিকে থাকতেছে 8। তাহলে সুতরাং k ইকুয়াল আমরা পাচ্ছি 8। তো এখানে বলা হয়েছিল যে এফ অফ এক্স এর একটি উৎপাদক যদি 2x - 1 হয় তাহলে k এর মান কত। তো এই যে আমরা k এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান k ইকুয়াল 8। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানকার প্রত্যেকটা অঙ্ক আমরা এই নিয়মে সমাধান করব। তো এখন আমি 6 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। এটা সামান্য একটু আলাদা। তো চলো সমাধান করা যাক। তো এই যে উপরের প্রত্যেকটা অঙ্ক তোমরা এই নিয়মে করবা। তো এগুলো তোমাদের বাসার কাজ থাকলো। 6 নম্বর অঙ্কটা যেহেতু একটু আলাদা এই জন্যে আমি এটা করে দিচ্ছি। দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল px³ প্লাস qx² প্লাস rx প্লাস s। তো
তো এই বহুপদীর একটি উৎপাদক হলো x মাইনাস ওয়ান। বলছে এই বহুপদীটার যদি একটা উৎপাদক x মাইনাস ওয়ান হয় তাহলে দেখাও যে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল 0 হবে। তো আমরা লিখব যে x মাইনাস ওয়ান জি অফ এক্স এর একটি উৎপাদক হলে তাহলে জি অফ কত সমান 0 হবে? এই যে এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে কি হবে প্লাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0 কল্পনা করলে এক্স ইকুয়াল আমরা কত পাবো? 1। তাহলে জি অফ 1 ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে এখন আমরা কি করব? জি অফ এক্স এর পরিবর্তে জি অফ 1 বসাবো। তো এই যে বহুপদী দেওয়া আছে এখানে এক্স এর জায়গায় কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। তাহলে p ইন্টু এক্স এর মান 1, তার কিউব আছে আমরা কিউব দিব, এরপরে প্লাস কিউ এক্স স্কোয়ার, তাহলে কিউ ইন্টু এক্স এর মান 1, তার স্কোয়ার আছে স্কোয়ার দেব, এরপরে প্লাস আর এক্স, আর ইন্টু এক্স এর মান 1, এরপরে প্লাস শেষে আছে এস। তাহলে ইমপ্লাইজ দ্যাট এই যে জি অফ 1 ইকুয়াল কত হবে? 0। তাহলে জি অফ 1 এর পরিবর্তে কি লিখতে পারি? 0। যেহেতু এটা উৎপাদক বলে দিয়েছে তাহলে এটা জি অফ 1 ইকুয়াল অবশ্যই কি হবে? 0 হবে। তো আমাদের এখানে উৎপাদক প্রমাণ করতে বলে নাই, এই জন্য আমরা 0 বের করে দেখাচ্ছি না, যেহেতু বলে দিয়েছে যে উৎপাদক, তাহলে জি অফ 1 ইকুয়াল কি লেখা যাবে? অবশ্যই 0 লেখা যাবে। এই জন্য আমরা জি অফ 1 এর মান কি লিখলাম? 0। তো এখানে 1 এর কিউব করলে 1 হয়, আর 1 দ্বারা পি কে গুণ করলে কি হবে? পি, প্লাস 1 এর স্কোয়ার করলে 1, 1 দ্বারা কিউ কে গুণ করলে হবে কিউ, এরপর প্লাস আর 1 গুণ করলে আর, তার সাথে হলো প্লাস এস। তো এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল 0। তো এখানে বলা হয়েছিল যে জি অফ এক্স এর একটা উৎপাদক এক্স মাইনাস ওয়ান হলে দেখাও যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল 0। তো আমাদের এই যে প্রমাণ হয়ে গেল, যেহেতু দেখাইতে বলা হয়েছে তাহলে আমরা লিখব শোন বা দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো টাইপ 5-এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, বহুপদীর আদর্শ রূপ, মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ ও ধ্রুবপদ সম্পর্কিত প্রশ্ন। যেমন 2015 সালে রাজশাহী বোর্ডে আসছিল যে পি অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 10x কিউব প্লাস 9কে এক্স চলকের আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। এখন আদর্শ রূপে কিভাবে লিখতে হয়? যদি এক্সকে চলক ধরা হয় তাহলে এক্সের গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়ার থেকে আস্তে আস্তে আমাদের ধ্রুবপদ পর্যন্ত লিখতে হবে। তো এখন আমরা এটা সমাধান করব, তাহলেই বুঝতে পারবা। পি অফ এক্সকে এক্স চলকের আদর্শ রূপে লিখে পাই। তো আমাদের দেখতে হবে যে এক্সের সবচেয়ে বেশি পাওয়ার কোথায় আছে? এই যে এখানে 10x কিউব, এই যে এক্সের পাওয়ার এখানে 3, তাহলে এটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে পি অফ এক্স ইকুয়াল 10x কিউব, তো কিউবের নিচে আছে যে স্কোয়ার, তাহলে এই যে মাইনাস এক্স স্কোয়ার, 10x কিউবের পরে আমরা লিখব মাইনাস এক্স স্কোয়ার, এরপরে এক্স স্কোয়ারের নিচে আছে এক্স, তাহলে যে 15x প্লাস 15x। তো এরপরে সবশেষে এই যে ধ্রুবপদ অর্থাৎ চলক বর্জিত পদ, যেখানে চলক নেই, প্লাস 9। তো এই যে এক্স চলকের গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সর্বোচ্চ মাত্রা থেকে আস্তে আস্তে কমতে কমতে ধ্রুবপদ পর্যন্ত লিখতে হবে, এটাকেই বলা হয় বহুপদীর আদর্শ রূপ। প্রথমে এক্স কিউব, তারপরে যে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে এক্স ছাড়া অর্থাৎ ধ্রুবপদ। তো আমরা আদর্শ রূপে লিখলাম। এখন বলা হয়েছে যে মুখ্য সহগ নির্ণয় করো। এখন এখান থেকে আমরা মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ সবগুলো একবারে বের করা শিখব, যাতে পরবর্তী প্রশ্নে আমাদের সমস্যা না হয়। তো সবচেয়ে বেশি পাওয়ার যুক্ত যে পদটা, এটাকে বলা হয় মুখ্য পদ অর্থাৎ গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ। তাহলে মুখ্য পদ এটা হলো গরিষ্ঠ বা সর্বোচ্চ গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ।
তো এখানে সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স কিউব, তাহলে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ হলো 10x কিউব। এখন এটার যদি মাত্রা কত, সর্বোচ্চ যেটা পাওয়ার থাকে সেটা ওই বহুপদীর মাত্রা হয়। তো এখানে এই বহুপদীর মধ্যে সর্বোচ্চ চলকের পাওয়ার বা মাত্রা আছে 3। তাহলে এই বহুপদীর মাত্রা যদি আমাদের নির্ধারণ করতে বলে তাহলে বহুপদীর মাত্রা হবে 3। অর্থাৎ আমরা লিখতে পারি সর্বোচ্চ ঘাত, আর এখানে সর্বোচ্চ ঘাত আছে 3। এরপরে যদি মুখ্য সহগ আমাদের নির্ণয় করতে হয় তাহলে এই যে মুখ্য পদের যে সহগটা থাকে সেটা হলো মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কি? গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের সহগ, আর এখানে সেটা হলো 10। যদি -10x কিউব হইতো তাহলে এখানে মুখ্য সহগ হইতো -10, চিহ্নটা সহ সহগ নিতে হয়। এরপরে ধ্রুবপদ। ধ্রুবপদ হলো এখানে যেহেতু বহুপদীর চলক ধরা হয়েছে x, তাহলে x বর্জিত, x বাদে যেটা থাকবে সেটাই হবে ধ্রুবপদ। তো এখানে x বাদে একটা পদ আছে সেটা হলো 9। তাহলে ধ্রুবপদ চলক বর্জিত পদ, চলক বর্জিত পদকে কি বলে? ধ্রুবপদ। আর এখানে ধ্রুবপদের মান হলো 9। তো আমরা একটা বহুপদী থেকে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ নির্ণয় করা শিখে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে এই প্রশ্নে শুধুমাত্র বলা হয়েছে মুখ্য সহগ নির্ণয় করো। তাহলে মুখ্য পদ হইল 10x কিউব আর মুখ্য সহগ হবে কত? 10। তো যেহেতু এখানে শুধুমাত্র মুখ্য সহগ নির্ণয় করতে বলছে তাহলে আমাদের অ্যান্সার হবে 10, অর্থাৎ মুখ্য সহগ হলো 10। এরপর পরবর্তী প্রশ্নে যাই। যশোর বোর্ড 2017 সালে আসছিল পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। তাহলে এই বহুপদীর মাত্রা কত? এই যে সর্বোচ্চ পাওয়ার আছে কিউব, তাহলে মাত্রা আমরা পাচ্ছি 3। আর মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ হলো সর্বোচ্চ মাত্রাযুক্ত পদের সহগ। তো এখানে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হলো এক্স কিউব, তার সহগ এখানে সাথে কোনো সংখ্যা নাই, মানে কি আছে? 1। তাহলে এখান থেকে আমরা মুখ্য সহগ পাবো 1। আর এই দুইটার কি চাওয়া হয়েছে? অনুপাত। মাত্রা অনুপাত মুখ্য সহগ কি হবে? মাত্রা হলো 3 আর মুখ্য সহগ হলো 1। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এরপরে 3 নম্বর প্রশ্নে যাই। বরিশাল বোর্ডে 2022 সালে আসছিল এফ অফ এক্স ইকুয়াল 14x মাইনাস 7 প্লাস এক্স কিউব প্লাস 28x স্কোয়ার মাইনাস এ কে আদর্শ রূপে লিখে ধ্রুব পদের মান নির্ণয় করো। তো এটাকে যদি আমরা আদর্শ রূপে লিখতে চাই, তো এখানে যেহেতু চলক আইডেন্টিফাই করা হয়েছে এক্সকে, তাহলে এক্স ধরে এক্সের সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু করতে হবে, অর্থাৎ অধক্রমে লিখতে হবে, বড় থেকে ছোট ঘাতে লিখতে হবে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স কিউব, তাহলে এটা আমরা যদি আদর্শ রূপে লিখি তাহলে এফ অফ এক্স ইকুয়াল, এফ অফ এক্সকে আদর্শ রূপে লিখলে আমরা প্রথমে লিখব এ এক্স কিউব, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। এরপরে এক্স কিউবের নিচে কি? এক্স স্কোয়ার। এই যে এখানে প্লাস 28 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের নিচে হলো এক্স। তো এই যে এখানে আছে সামনে কোনো চিহ্ন নাই, মানে কি? প্লাস। তাহলে প্লাস 14x। এরপরে এক্সের নিচে হলো এখানে আছে ধ্রুবপদ, অর্থাৎ এই যে -7 আর একটা আছে -a। তো আমরা এটা লিখতে পারি -a -7। তো আমরা কি করলাম? বহুপদীটাকে আমরা আদর্শ রূপে লিখলাম, অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাত পর্যন্ত, এরপরে ধ্রুবপদ। তো এখানে আমাদের বলা হয়েছে যে ধ্রুবপদের মান নির্ণয় করো। তো এই যে এক্স চলক যেখানে থাকবে না, এই যে -a এবং -7 এই দুইটার মধ্যে এক্স নাই, তাহলে এটাই হলো আমাদের ধ্রুবপদ।
অর্থাৎ চলক বর্জিত পদকে ধ্রুবপদ বলা হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি ধ্রুবপদ -a আর হলো -7। তো এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল জি অফ এক্স ইকুয়াল x+1 ইন্টু x² + 2 এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। তো এটা এখানে গুণ অবস্থায় আছে, এটা আমাদের প্রথমে গুণ করে দিতে হবে। জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে x+1 ইন্টু x² + 2। তো জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে x+1 ইন্টু x² + 2। তো এটা গুণ অবস্থায় আছে, প্রথমে আমাদের এটা গুণ করে দিতে হবে। তো x দ্বারা x² গুণ করলে হবে x³, তারপরে প্লাস x দ্বারা 2 গুণ করলে হবে 2x, এরপরে +1 দ্বারা x² গুণ করলে হবে x², এরপরে +1 দ্বারা 2 গুণ করলে হবে 2। তো এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি অর্থাৎ আদর্শ রূপে, তাহলে প্রথমে সবচেয়ে বেশি পাওয়ারযুক্ত পদ লিখতে হবে x³, এরপরে প্লাস হলো x², তারপরে প্লাস হলো 2x, তারপরে হলো +2। তো আমরা এটা x চলকের আদর্শ রূপে লিখলাম। গুণ করার পর আমরা যে বহুপদীটা পেলাম, এখানে সর্বোচ্চ পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 3। তো আমাদের বলা হয়েছিল যে এর মাত্রা আর মুখ্য সহগের সমষ্টি। তাহলে এই বহুপদীর মাত্রা কত হবে? মাত্রা আমরা কি শিখলাম যে বহুপদীর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যত হবে সেটাই হলো ওই বহুপদীর মাত্রা। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 3, তাহলে মাত্রা হবে 3। আর এখানে বলা হয়েছে মুখ্য সহগ। তো মুখ্য সহগ কি? সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হলো x³ আর তার সহগ এখানে কিছু নাই। কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে আমরা বলতে পারি মুখ্য সহগ 1। তো আমাদের বলছে এই দুটার সমষ্টি নির্ণয় করতে। তাহলে সুতরাং মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি তো সমষ্টি মানে কি? যোগফল, অর্থাৎ এই দুটো আমাদের যোগ করতে হবে। 3 + 1 = হলো 4। এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এরপরে লাস্ট ওয়ান যে প্রশ্ন ছিল রাজশাহী বোর্ড 2023 সালে জি অফ y ইকুয়াল y³ - y² - 14y + 24 এর মাত্রা ও ধ্রুবপদের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে এই y চলক ধরা হয়েছে, y চলকের এটা আদর্শ রূপে লেখা আছে, অর্থাৎ সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাত, এরপরে ধ্রুবপদ লেখা হয়েছে। তো এটা আদর্শ রূপেই আছে। তো এখান থেকে মাত্রা আমরা কিভাবে বের করব? সর্বোচ্চ ঘাত যেটা আছে, সর্বোচ্চ ঘাত হলো এখানে 3, তাহলে মাত্রা কি হবে? মাত্রা হবে 3। আর বলছে ধ্রুবপদ। তো ধ্রুবপদ হলো চলক বর্জিত পদ, অর্থাৎ যে পদের মধ্যে এখানে y নেই, এই যে +24, এটা হলো ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ আমরা পাচ্ছি 24। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই দুইটার অনুপাত বের করতে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মাত্রা অনুপাত ধ্রুবপদ ইকুয়াল মাত্রা হলো 3 অনুপাত ধ্রুবপদ হলো 24। তো এই যে উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা 3-কে ভাগ করলে হবে 1, 3 দ্বারা 24-কে ভাগ করলে হবে 8। তাহলে আমরা এখানে সাইড নোট লিখতে পারি যে উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করে। তাহলে এই যে মাত্রা এবং ধ্রুবপদের অনুপাত আমরা পাচ্ছি 1:8। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো চলো দেখা যাক টাইপ 6-এ আমরা কী ধরনের প্রশ্ন রেখেছি। প্রতিসম, চক্রক্রমিক এবং সমমাত্রিক বহুপদী। তো আমাদের এই অঙ্কগুলো সমাধান করার আগে এই প্রতিসম, চক্রক্রমিক এবং সমমাত্রিক বহুপদী সম্পর্কে একটু জানতে হবে। প্রতিসম রাশি বলতে বোঝায় একটা রাশির মধ্যে যে চলকগুলো থাকবে সেই চলকের মধ্যে যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করার পরও
যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হলো প্রতিসম রাশি। যেমন একটা বহুপদী যদি হয় পি অফ এ বি সি ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সি এ, তো এটা একটা বহুপদী 3 চলকের এ বি সি চলকের। তো আমি যদি এখানে এর পরিবর্তে বি এবং বির পরিবর্তে এ বসাই, যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করতে হবে। এর পরিবর্তে বি বসালে বির পরিবর্তে এ বসাতে হবে। যদি আমি এর পরিবর্তে সি বসাই তাহলে সির পরিবর্তে এ বসাইতে হবে, অথবা যদি আমি বির পরিবর্তে সি বসাই তাহলে সির পরিবর্তে বি বসাইতে হবে। অর্থাৎ ওই দুইটা চলকের মধ্যেই শুধুমাত্র স্থান বিনিময় করতে হবে, অন্য যে চলক আছে সেটা আর চেঞ্জ করা যাবে না। তো আমরা কি করব, এখানে এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ বসাবো আর সিটা সি থাকবে। তো আমরা এখন এই রাশিটাতে এভাবে চেঞ্জ করব, করার পর দেখব যে এই রাশিটা যদি চেঞ্জ না হয়, অর্থাৎ এই রাশিটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটা একটা প্রতিসম রাশি। তাহলে এর পরিবর্তে বসবে বি, বির পরিবর্তে বসবে এ, এরপরে প্লাস বির পরিবর্তে বসবে এ, সির পরিবর্তে কোনো কিছু বসবে না, সির পরিবর্তে সি এ বসবে, অর্থাৎ সি চেঞ্জ হবে না। এরপরে সি চেঞ্জ হবে না আর এর পরিবর্তে বসবে বি। তো এখন যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এই যে বি আর এ গুণ করলে হয় এ বি, এরপরে প্লাস সি আর বি গুণ করলে হয় বি সি, এরপর প্লাস এই যে এ সিকে আমরা চাইলে লিখতে পারি সি এ, গুণ অবস্থায় এসি আর সি এ একই জিনিস বোঝায়। তো এই যে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর আমরা এই যে এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ বসার পরে যে রাশিটা পাইলাম, ফাইনালি এই দুইটা রাশি কি একই, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি যে পি অফ এ বি সি ইকুয়াল হলো পি অফ বি এ সি। তাহলে এই দুইটা যেহেতু সমান হইল, তার মানে এই রাশিটা একটা প্রতিসম রাশি। তো আশা করি প্রতিসম রাশি কি বুঝতে পারছো। যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করার পরও যদি রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলে প্রতিসম রাশি বা সিমেট্রিক এক্সপ্রেশন। তো এরপর চক্রক্রমিক। চক্রক্রমিক হলো চক্রাকারে আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ এর পরিবর্তে বসাতে হবে বি, বির পরিবর্তে বসাতে হবে সি, সির পরিবর্তে বসাতে হবে এ। চক্রক্রমিক রাশি হলো 3টি চলক সংবলিত একটি রাশি। যদি চলক থাকে এক্স ওয়াই জেড তাহলে এক্সের পরিবর্তে বসাতে হবে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে বসাতে হবে জেড, জেডের পরিবর্তে বসাতে হবে এক্স। তো এইভাবে যদি চক্রাকারে আমরা চলক পরিবর্তন করি, করার পর যদি দেখি যে মূল রাশিটার সাথে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ রাশিটার কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেটাকে বলা হয় চক্রক্রমিক রাশি বা সাইক্লিক এক্সপ্রেশন। তো যেমন যদি আমরা দেখি যে একটা রাশি এফ অফ এক্স ওয়াই জেড 3 চলকের একটি রাশি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3এক্স ওয়াই জেড। তো এখন আমরা কি করব, এফ অফ এক্সের পরিবর্তে বসাবো ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে বসাবো জেড, জেডের পরিবর্তে বসাবো কি এক্স। তাহলে এফ অফ ওয়াই জেড এক্স, তাহলে এফ অফ এক্স ওয়াই জেড আর এফ অফ ওয়াই জেড এক্স যদি সমান হয় তাহলে এই রাশিটা কি হবে, চক্রক্রমিক রাশি। তাহলে এক্স আছে, এক্সের পরিবর্তে বসাবো ওয়াই, তার কিউব আছে কিউব দিব, এরপরে প্লাস ওয়াই আছে, ওয়াইয়ের পরিবর্তে বসবে জেড, তার কিউব দিব, এরপরে প্লাস জেড আছে, জেডের পরিবর্তে বসবে এক্স, তার কিউব আছে আমরা কিউব দেব, মাইনাস 3 এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স। তো এখন যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এই যে এক্স কিউব, এরপরে প্লাস ওয়াই কিউব, এরপরে প্লাস জেড কিউব মাইনাস 3এক্স ওয়াই জেড। তো এটাকে সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি মাইনাস 3এক্স ওয়াই জেড। তো এই যে মূল যে রাশিটা ছিল আর আমরা এই যে চলক যে চক্রাকারে পরিবর্তন করলাম, দেখো যে একই রকম রাশিটা আছে, অর্থাৎ রাশিটার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই রাশিটাকে বলা যায় একটি চক্রক্রমিক রাশি, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই জেড সমান হলো এফ অফ ওয়াই জেড এক্স।
তাহলে আমরা বলতে পারি সুতরাং এটি একটি চক্রক্রমিক রাশি। তো আশা করি চক্রক্রমিক রাশি কি বুঝতে পারছো। তো এখানে একটা এরকম প্রশ্ন ছিল, এই যে ঢাকা বোর্ড 2015 সালে 2 নম্বর যে প্রশ্নটা, এখানে বলা ছিল যে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz হলো একটি চক্রক্রমিক রাশি। তো আমরা এই যে যেভাবে করলাম এইভাবে করলেই এই প্রশ্নটার অ্যান্সার হয়ে গেল। যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এফ অফ ওয়াই জেড এক্স দেখাইতে পারি তাহলে চক্রক্রমিক রাশি প্রমাণ হয়ে গেল। তো এরপরে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী কি, যে একটা বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। যেমন আমরা যদি একটা বহুপদী লিখি যে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপরে প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তো এরকম একটা আমি বহুপদী লিখলাম। তো এখানে দেখো যে এই পদে x এর পাওয়ার হলো 2, এখানে y এর পাওয়ার হলো 2, এখানে z এর পাওয়ার 2, তাহলে এই তিনটা পদের মাত্রা কি হলো, একই হলো। এখানে এই যে 2xy চলক যদি একাধিক গুণ অবস্থায় থাকে তাহলে সেই পদের মাত্রা বের করতে হয় এই চলক দুইটার পাওয়ারের যোগফল। অর্থাৎ x এর পাওয়ার আছে 1, এরপরে প্লাস y এর পাওয়ার হলো 1, তাহলে এই পদের মাত্রা হলো 2। একাধিক চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারের যোগফলটা হলো ওই পদের মাত্রা নির্দেশ করে। যদি এরকম থাকে এক্স স্কোয়ার ওয়াই কিউব তাহলে এই পদের মাত্রা কত, এই পদের মাত্রা হলো 2 আর 3 যোগ করলে কত হয় 5, তাহলে এই পদের মাত্রা হলো 5। তাহলে এখানে প্রত্যেকটা পদের মাত্রা আমরা 2 পাচ্ছি, তাহলে এখানেও আমরা পাইলাম 1 আর 1 2। এই পদের মাত্রা কত, ওয়াই এর পাওয়ার কিছু নেই মানে 1, জেড এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 1 আর 1 কত হলো 2, তাহলে এই পদের মাত্রাও 2। এই পদের মাত্রা তাহলে কত, এই পদের মাত্রা হলো 2। তাহলে যে প্রত্যেকটা পদের মাত্রা যেহেতু সমান তাহলে এটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। তো চলো এখন আমরা প্রশ্ন সমাধান করি। বরিশাল বোর্ডে 2020 সালে আসছিল, দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তাহলে এখানে আমরা যদি রাশিটাকে ধরে নেই, বহুপদীটাকে ধরে নেই যে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল হলো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস হলো জেড বাই এক্স। তো আমরা প্রথমে লিখবো যে ধরি পি অফ এক্স ওয়াই জেড সমান এটা। তো এখন এটাকে বলছে দেখাও যে এটা প্রতিসম নয়। প্রতিসম আমরা কি শিখলাম, যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করার পরও যদি রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় প্রতিসম রাশি। তো আমরা কি করব, পি অফ এই যে এক্স এর পরিবর্তে আমরা বসাবো ওয়াই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমাকে বসাইতে হবে কি এক্স। আমি যদি এক্স এর পরিবর্তে জেড বসাই তাহলে জেড এর পরিবর্তে আবার আমাকে এক্স বসাইতে হবে। শুধুমাত্র ওই দুইটার মধ্যেই পরিবর্তন করতে হবে। তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে কি বসাবো এক্স, আর জেডটা আমরা পরিবর্তন করব না। তো প্রতিসম রাশি 2 চলকের হইতে পারে, 3 চলকেরও হইতে পারে, কিন্তু চক্রক্রমিক সবসময় 3 চলক সংবলিত একটি রাশি হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, যেখানে এক্স পাবো সেখানে ওয়াই বসাবো, আর যেখানে ওয়াই পাবো সেখানে এক্স বসাবো। তাহলে এক্স এর পরিবর্তে হবে ওয়াই, ওয়াই এর পরিবর্তে হবে এক্স, তাহলে প্লাস ওয়াই এর পরিবর্তে এক্স, আর জেড আছে, এই জেড আমাদের পরিবর্তন করা যাবে না, জেড জেডে থাকবে, এরপরে প্লাস জেড জেডে থাকবে বাই এক্স এর পরিবর্তে হবে ওয়াই। তাহলে এই যে পরিবর্তন করার পর আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রদত্ত রাশি আর এখন যে রাশিটা পাইলাম এই দুইটার মধ্যে মিল নেই, অর্থাৎ এখানে ভিন্নতা চলে আসছে। এখানে আছে জেড বাই ওয়াই কিন্তু উপরে দেখো জেড বাই ওয়াই নাই, এক্স বাই জেড আসছে কিন্তু উপরে এক্স বাই জেড নাই, ওয়াই বাই এক্স আসছে এখানে নাই। তাহলে যেহেতু এই দুটা সমান হলো না তার মানে এটা প্রতিসম রাশি নয়। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু পি অফ এক্স ওয়াই জেড নট ইকুয়াল পি অফ ওয়াই এক্স জেড, তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি প্রতিসম নয়, প্রতিসম নয়। এরপরে বলছে কি কিন্তু চক্রক্রমিক।
তাহলে আমরা লিখব আবার, তাহলে চক্রক্রমিক কিভাবে, চক্রাকারে ঘুরবে, সাইক্লিক পরিবর্তন করতে হবে। এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, আর জেডের পরিবর্তে হবে এক্স, চক্রাকারে পরিবর্তন করতে হবে। তাহলে এখন আমরা এই রাশিটাতে এক্সের পরিবর্তে কি করব, ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, এরপরে ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স, প্লাস জেডের পরিবর্তে এক্স, আর এক্সের পরিবর্তে হবে ওয়াই। তাহলে আমরা কি করলাম, এই যে চক্রাকারে এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, আর জেডের পরিবর্তে এক্স, এভাবে চক্রাকারে পরিবর্তন করলাম। তো এটা পরিবর্তন করার পর আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এই যে এক্স বাই ওয়াই, এই যে এক্স বাই ওয়াই সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই, এরপরে প্লাস এই যে ওয়াই বাই জেড, এই যে ওয়াই বাই জেড, তারপরে হলো জেড বাই এক্স। তো এই যে প্রদত্ত রাশিটার সাথে একদম হুবহু মিলে গেল। তো আমরা এই যে চক্রাকারে পরিবর্তন করার পরেও কি হলো, রাশিটার কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা লিখব যে যেহেতু পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল পি অফ ওয়াই জেড এক্স, তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি চক্রক্রমিক। তো দেখাও যে বলছে, তাহলে দেখানো হলো শোন বা শোড। তো খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো এবং করতে পারবা। তো 1 নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা তো আমি একটু আগেই সমাধান করে দিলাম, যে এটা চক্রক্রমিক রাশি দেখাইতে বলছে। তো এই যে এখন আমরা যেটা প্রমাণ করলাম একইভাবে করতে হবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, আর জেডের জায়গায় এক্স বসিয়ে আমরা এই রাশিটার যদি দেখি যে কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা চক্রক্রমিক রাশি। আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের এই 1 নম্বর যে প্রশ্নটা, যেটা বরিশাল 2020 সালে আসছে, তো এই রাশিটায় আবার আসছে হলো আমাদের ঢাকা বোর্ড 2022-এ এবং দিনাজপুর বোর্ড 2023-এ। দেখো যে এখানে শুধুমাত্র এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়েছে, আর এখানে এক্স ওয়াই জেডের পরিবর্তে এবিসি ব্যবহার করা হয়েছে। তো এই যে ঢাকা বোর্ড 2022-এ যেটা আছে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ, রাশিটি এবিসি চলকের চক্রক্রমিক রাশি। তাহলে প্রতিসম অংশটা আমাকে দেখাইতে হবে না, শুধুমাত্র এই যে চক্রক্রমিক অংশটা দেখাইলেই তাহলে আমাদের ঢাকা বোর্ড এই যে 2022-এর প্রশ্নটা সমাধান হয়ে যাবে। আর দিনাজপুর বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছে সেটা আর এই যে বরিশাল বোর্ড হুবহু একই রকম। এখানে এক্স ওয়াই জেড পরিবর্তন করে জাস্ট এখানে কি ছিল এবিসি, এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। বলছে দেখাও যে এটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তো এই যে এখানে আমাদের লেখা ছিল প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, অর্থাৎ এই অঙ্কটাই হুবহু করতে হবে, শুধু এক্স ওয়াই জেডের পরিবর্তে কি দেওয়া হয়েছে, এখানে এবিসি দেওয়া হয়েছে, এই এতটুকু পরিবর্তন। তো তাহলে 4, 5 এটা আমাদের হয়ে গেল। এরপরে এখানে শুধুমাত্র একটা বাকি আছে, সেটা হলো 3 নম্বর প্রশ্নটা। দেখো সিলেট বোর্ড 2023 যে এই রাশিটা চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা যাচাই করতে বলা হয়েছে। তো চক্রক্রমিক কি শিখলাম আমরা, যে চক্রাকারে পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা কি করব, পির পরিবর্তে কিউ, কিউ এর পরিবর্তে আর, আর এর পরিবর্তে হবে পি। যদি এই রাশিটাতে বসিয়ে এটার কোনো পরিবর্তন না হয় তাহলে এটা চক্রক্রমিক, আর পরিবর্তন হলে সেটা চক্রক্রমিক হবে না। আর সমমাত্রিক কি, যে প্রত্যেকটা পদের মাত্রা কি হইতে হয়, সমান হইতে হয়। তো সমমাত্রিক কিনা এটা প্রমাণ করতে গেলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আগে আমাদের এগুলা গুণ করে দিতে হবে, তারপরে আমাদের দেখতে হবে প্রত্যেকটা পদের মাত্রা সমান কিনা। পি দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে, কিউ দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে, আর দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে। যেমন আমি যদি একটা গুণ করি পি দ্বারা, এই যে পি কিউকে গুণ করলে হবে পি স্কোয়ার কিউ, এরপরে প্লাস পি দ্বারা কিউ আরকে গুণ করলে হবে পি কিউ আর, এরপরে প্লাস পি দ্বারা আর পিকে গুণ করলে হবে আর পি স্কোয়ার। তো এই যে আমি শুধু পি দ্বারা 3টাকে গুণ করলাম, তো 3টা পদ পাইলাম। এখানে দেখো যে এখানে পির পাওয়ার হলো 2 আর কিউ এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হলো 3, তাহলে এই পদের মাত্রা হলো 3। এখানে পির পাওয়ার 1, কিউ এর পাওয়ার 1, আর এর পাওয়ার 1, তো যোগ করলে তাহলে এখানে মাত্রা কত আসতেছে 3, আর এর পাওয়ার 1, এখানে পির পাওয়ার 2, তাহলে যোগ করলে কত হচ্ছে 3। তাহলে দেখো যে প্রত্যেকটা পদের মাত্রা কি হচ্ছে, সমান হচ্ছে। তো আমরা এভাবে একটু যাচাই করে দেখব যে যদি প্রত্যেকটা পদের মাত্রা সমান হয় তাহলে সেটা সমমাত্রিক হবে। তো টাইপ 7-এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ করো। যশোর বোর্ড 2016 সালে আসছিল
প্রশ্নটা ছিল কিউ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে আমাদের দেওয়া ছিল কিউ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট। তো এইটকে ভেঙে আমাদের মাইনাস টু মিলাইতে হবে। আটকে ভাঙানো যায় হলো আট অক্ষে আট, চার দুগুণে আট, আর ভাঙানো যায় না। তো চার আর দুই যদি আমরা নেই তাহলে চারের থেকে দুই বাদ দিলে দুই আসতেছে। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা চিহ্ন যদি মিলাইতে চাই তাহলে বড়টার সামনে মাইনাস দিতে হবে, ছোটোটার সামনে প্লাস দিতে হবে। তাহলে মাইনাস ফোর থেকে প্লাস টু বাদ দিলে হয় মাইনাস টু। যেহেতু এক্স আছে তাহলে আমরা সাথে এক্স দিতে পারি, তাহলে মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স, তাহলে আমরা পাবো মাইনাস টু এক্স। এরপর শেষে আছে মাইনাস এইট। এখন এই প্রথম অংশ থেকে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকতেছে এক্স মাইনাস ফোর এক্স থেকে এক্স কমন নিলে থাকতেছে ফোর। এরপরে প্লাস এই অংশ থেকে আমরা যদি টু কমন নেই, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে টু দ্বারা এই দুটাকে ভাগ করতে হবে। টু এক্সকে টু দ্বারা ভাগ করলে টু বাদ যাবে, এক্স থাকবে মাইনাস এইটকে টু দ্বারা ভাগ করলে হবে ফোর। তাহলে এক্স মাইনাস ফোর এ দুটা মিলতেছে, এখান থেকে আবার একটা কমন নিব এক্স মাইনাস ফোর। তাহলে এখানে এক্স মাইনাস ফোর বাদ গেলে থাকতেছে এক্স, এরপর এখানে এক্স মাইনাস ফোর বাদ গেলে থাকতেছে প্লাস টু। তো এই যে আমরা সর্বশেষ পাইলাম এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস টু, এটাই হলো উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো আশা করি বুঝতে পারছো। এরপর 2017 সালে একটা উৎপাদকে বিশ্লেষণ আসছিল। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিতে হবে, আর কমন যদি না যায় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে সূত্র তৈরি করা যায় কিনা। সূত্র তৈরি করা যদি না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মধ্যপদ ভাঙানো যায় কিনা, অর্থাৎ মিডিল টার্ম ব্রেক। মধ্যপদ যদি ভাঙানো না যায় তাহলে সেক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে। আর এরপরে চক্রক্রমিক সংক্রান্ত ব্যতিক্রম কিছু থাকতে পারে। তো চক্রক্রমিক রাশির যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে সেক্ষেত্রে আমরা আলাদা ভিন্ন নিয়মে করব। তো এখানে 2017 সালে যে প্রশ্নটা ছিল এইচ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস হলো 8। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কমন নেওয়া, সূত্র তৈরি করা বা মধ্যপদ ভাঙানো যায় না, সেক্ষেত্রে এখানে আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো অলরেডি আমরা জেনারেল ম্যাথে একটা প্রশ্ন এরকম ছিল ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, যেটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। আমি আবারও এটা দেখাই দিচ্ছি। জেনারেল ম্যাথে যদিও আমরা অলরেডি এটা শিখেছি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই রাশিটা ক্যালকুলেটরে তুলতে হবে, তোলার পরে শিফট ক্যাল চাপতে হবে। শিফট ক্যাল আবার শিফট ক্যাল চাপার পরে এক্স এর যে মানটা দিবে আমাদের সেই মানের জন্য এই রাশিটা কি হবে, জিরো হবে। তো আমরা ক্যালকুলেটরের হেল্প নেই। প্রথমে আমরা রাশিটা তুলব এক্স আলফা ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্স তার পাওয়ার হলো 3, এরপর হলো মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আলফা ব্র্যাকেট ক্লোজ, এটা আসলে অ্যালফাবেটের শর্ট ফর্ম আর কি এখানে দিছে। তো এক্স স্কোয়ার তারপরে মাইনাস 10x আবার আলফা ব্র্যাকেট ক্লোজ, এরপরে শেষে হলো মাইনাস 8। তো এটা তোলার পরে আমরা কি করব, শিফট ক্যাল। তো শিফট ক্যালক, এই যে কিছুক্ষণ পরে আমাদের একটা মান দিছে এখানে x ইকুয়াল -2। তো আমরা বুঝে গেলাম যে x ইকুয়াল -2-র জন্য আসলে এই রাশিটার মান 0 হবে। তো -2টা যদি এইদিকে আসে তাহলে কি হবে, +2, অর্থাৎ x + 2 ইকুয়াল আমরা পাচ্ছি 0। তাহলে এই রাশিটার একটা উৎপাদক হলো x + 2। আমাদের এখন যে কাজটা করতে হবে, দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা এই উৎপাদকটা লিখব। তো আমরা জানি যে ভাগশেষ উপপাদ্যর ক্ষেত্রে, একমাত্র এই ভাগশেষ উপপাদ্যর ক্ষেত্রে আমাদের তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন লিখতে হয় প্রথম লাইনকে মিলিয়ে। তো আমরা কি করব, দ্বিতীয় লাইন ফাঁকা রাখবো, তৃতীয় লাইনে আমরা এই উৎপাদকটা লিখব x + 2, একটু ফাঁকা দিয়ে লিখব x + 2,
তারপর আবার এক্স প্লাস টু। তো সাধারণত কি সর্বোচ্চ পাওয়ার যত থাকে ততটা উৎপাদক হলেই হয়ে যায়, অনেক সময় এর চেয়ে কমের মধ্যেই মিলে যেতে পারে। তো এখন আমরা এখানে দেখব যে এই এক্স কিউব মেলানোর জন্য এখানে আমাদের কি গুণ দিতে হবে। এক্স প্লাস টুর সাথে এক্স স্কোয়ার যদি আমরা গুণ দেই তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, এরপরে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর টু গুণ করলে হবে টু এক্স স্কোয়ার। তো আমাদের দেখতে হবে এক্স স্কোয়ার আছে কি না, যদি না থাকে সেটা বাদ দিতে হবে। তো এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার আর আমার আসলো প্লাস টু এক্স স্কোয়ার। যদি এক্স স্কোয়ার থাকে, চিহ্ন যদি না মেলে, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে সংখ্যাটা নিতে হবে সেটা হলো এই দুইটার যোগফল। এখানে একটা এক্স স্কোয়ার আর এখানে হলো দুইটা এক্স স্কোয়ার, তাহলে 1 আর 2 কত হলো 3, অর্থাৎ পরের যে সংখ্যাটা নিতে হবে সেটা হলো 3টা এক্স স্কোয়ার। যেহেতু মিলাবো মাইনাস চিহ্ন, এই জন্য আমরা নিব মাইনাস 3x স্কোয়ার। এখন এই মাইনাস 3x স্কোয়ার কীভাবে আনা সম্ভব, যদি আমি এখানে মাইনাস 3x নেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x আর x গুণ করলে এক্স স্কোয়ার, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 6x আমরা পাচ্ছি। তো এখন দেখতে হবে যে এখানে x আছে কিনা এবং চিহ্ন মিলল কিনা। এই যে এখানে আছে মাইনাস 10x আর আমাদের আসছে মাইনাস 6x, তো চিহ্ন মিলছে, আবার আমাদের এখানে x আছে। তো এখানে আছে হলো মাইনাস 10টা এক্স আর আমার আসছে মাইনাস 6টা, আরও দরকার কয়টা, আরও দরকার হলো 4টা, মাইনাস 4টা। তাহলে এখানে যদি এখন আমি মাইনাস 4 দেই তাহলে মাইনাস 4 আর এক্স যদি আমি গুণ করি তাহলে মাইনাস 4x, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণ হলো 8, তাহলে এই যে শেষে যে মাইনাস 8 আছে সেটাও আমাদের মিলে গেল। এখন আমরা কি করব, সবগুলো এক্স প্লাস টু থেকে একটা কমন নিব। তাহলে এক্স প্লাস টু কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার, এরপরে এখানে থাকতেছে মাইনাস 3x, এরপর শেষে থাকতেছে মাইনাস 4। তো এখন আমাদের এখানে দেখতে হবে যে এটাকে সাধারণ মিডিল টার্ম ব্রেক করা যায় কিনা। তো যেহেতু 4কে ভেঙে আমাদের 3 মিলাইতে হবে, অর্থাৎ আমরা 4 অক্ষে 4 নিতে পারি। তাহলে এক্স প্লাস টু, এখানে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x, এরপরে প্লাস এক্স, যেহেতু আমাদের মাইনাস 3x মিলাইতে হবে তো বড়টার সামনে মাইনাস দিলাম, ছোটটা প্লাস দিলাম, তাহলে মাইনাস 4টা এক্স থেকে প্লাস একটা এক্স বাদ গেলে মাইনাস 3টা এক্স থাকতেছে, এরপর শেষে হলো মাইনাস 4। এখন এখানে হলো এক্স প্লাস টু, এই প্রথম অংশ থেকে এক্স কমন নিলে আমরা তাহলে পাবো এক্স মাইনাস 4, এরপর প্লাস শেষের অংশ থেকে কোনো কিছু কমন যায় না, তাহলে 1 কমন নিতে হবে, 1 কমন নিলে যা আছে তাই থাকবে, আর যদি মাইনাস 1 কমন নেই তাহলে শুধু চিহ্নগুলো পরিবর্তন হবে। তো যেহেতু প্লাস 1 নিয়েছি তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, এক্স মাইনাস 4 হবে। পরের লাইন আমরা লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস 4 থেকে একটা আমরা কমন নিতে পারি এক্স মাইনাস 4, আর এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে প্লাস 1, তাহলে এক্স প্লাস 1। তো এই যে এইটাই হবে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম যে কোনো রাশির উৎপাদক আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে করতে পারবো। এরপরে ঢাকা বোর্ড 2020 সালে যে প্রশ্নটা আসছিল, এ কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস এ মাইনাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানেও আমরা একইভাবে দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইন থেকে শুরু করব, অর্থাৎ এটাকেও সাধারণভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তো এক্ষেত্রে আমরা কি করব, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করব। তো এটা তোলার পরে যদি আমরা শিফট ক্যাল দেই, তো এখানে এ আছে, আমরা চাইলে এক্স দিয়েই তুলতে পারি, সমস্যা নাই। তো শিফট ক্যাল দিলে আমাদের এখানে এক্স এর মান দিবে 1, অর্থাৎ যদি 1 বসাই তাহলে 1-এর জন্য এই রাশিটার মান 0 হবে। তো 1টাকে যদি আমরা এদিক নিয়ে আসি তাহলে কি হবে, -1 ইকুয়াল ওইদিকে থাকতেছে 0, তাহলে x মাইনাস 1 এই রাশিটার একটা উৎপাদক। তাহলে x এর পরিবর্তে এখানে যেহেতু প্রশ্নে আছে a, তাহলে আমাদের লিখতে হবে a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 এই প্রদত্ত রাশিটার একটা উৎপাদক। তাহলে আমরা কি করব, দ্বিতীয় লাইন ফাঁকা দিয়ে তৃতীয় লাইনে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1, তাহলে আমরা 3টা উৎপাদক নিলাম। এখন প্রথম লাইনটাকে মিলাইতে হবে। তো এ কিউবকে মেলানোর জন্য কি করতে হবে, এখানে আমরা যদি এ স্কোয়ার নেই তাহলে এ স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে আসতেছে এ কিউব, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস,
এ স্কোয়ার আর 1 যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার। তো আমাদের প্রশ্নে এ স্কোয়ার আছে কিন্তু চিহ্ন মেলে না, এখানে আছে +4 এ স্কোয়ার আর আমাদের আসলো কি মাইনাস এ স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা কি করব, পরবর্তী যে সংখ্যাটা নিতে হবে সেটা হলো এই দুইটার যোগফল, তাহলে 4 আর এখানে হলো 1, তাহলে 4 আর 1 কত 5, তাহলে পরের সংখ্যাটা আমাদের নিতে হবে 5 এ স্কোয়ার। প্লাস চিহ্ন যদি মেলানোর দরকার হয় তাহলে আমরা নিব +5 এ স্কোয়ার, আর যদি মাইনাস চিহ্ন প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে নিব -5 এ স্কোয়ার। তো যেহেতু +4 এ স্কোয়ার মিলাবো এই জন্য আমরা প্লাস চিহ্ন নিব, আর এই দুইটা সংখ্যার যোগফল কত হয় 4 আর একে হলো 5, তাহলে 5 এ স্কোয়ার। +5 এ স্কোয়ার কীভাবে পাবো, এই যে এই উৎপাদকের সামনে যদি আমরা +5 এ দেই তাহলে 5 এ দ্বারা এ কে গুণ করলে হবে 5 এ স্কোয়ার, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 5 এ আর 1 গুণ করলে হবে কি 5 এ। তো এখন আমাদের দেখতে হবে যে এ আছে কি না, এই যে এ আছে কিন্তু চিহ্ন মেলে নাই, এখানে প্লাস এখানে মাইনাস, এই যে চিহ্ন যদি না মেলে সেক্ষেত্রে আমরা কি করব, এই দুইটার যোগফল হবে পরবর্তী সংখ্যাটা, তাহলে 1 আর 5 কত হয় 6, তাহলে এখানে চিহ্ন মিলাইতে হবে প্লাস, তাহলে পরেরটা আমরা নিব কি +6 এ, তাহলে +6টা থেকে -5টা গেলে তাহলে +1টা থাকে। তো এখানে +6 এ কীভাবে পাবো, যদি আমি এই উৎপাদকের সামনে +6 দেই তাহলে এই যে +6 আর এ গুণ করলে 6 এ, এরপরে প্লাসে মাইনাসে -6 আর 1 গুণ করলে হবে 6। তো এই যে সর্বশেষ -6 ছিল সেটাও মিলে গেল, আবার +a সেটাও মিলে গেল। তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন লিখলাম প্রথম লাইনকে মিলিয়ে। এরপরে আমরা কি করতে পারি, সবগুলো a-1 থেকে একটা a-1 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে এ স্কোয়ার, এরপরে এখানে হলো +5a, এরপর শেষে আছে +6। এখন আমরা যে রাশিটা পেলাম এটাকে আমরা সাধারণ মিডল টার্ম ব্রেক করতে পারি, অর্থাৎ এই 6কে ভেঙে আমরা 5 মিলাইতে পারি, 3 দুগুণে 6, তাহলে এ স্কোয়ার +2a, এরপরে প্লাস হলো 3a, এরপর প্লাস হলো 6। তো এখন a-1, এই অংশ থেকে a কমন নিলে আমরা পাচ্ছি a+2, আর পরের অংশ থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে পাবো a+, এই 6কে 3 দ্বারা ভাগ করলে হবে 2, কমন না মানে ভাগ করা, তাহলে a-1, a+2 দুইটা থেকে আবার একটা a+2 আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে a আর এখানে থাকে +3, তাহলে a+3। তো এই যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তো আশা করি এই ধরনের রাশি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা। এর পরে 4 নম্বর যে প্রশ্নটা সিলেট বোর্ড 2022 সালে আসছিল, 2x³ + 3x² - 11x - 6। তো এটা তোমরা একইভাবে এভাবে চেষ্টা করবা, আশা করি তোমরা করতে পারবা, এটা হলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো সর্বশেষ আমরা এখন যেটা করব সেটা হলো 2018 সালে সম্মিলিত বোর্ড সকল বোর্ডে যে প্রশ্নটা আসছিল সেটা হলো একটা ব্যতিক্রমধর্মী অর্থাৎ চক্রক্রমিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সর্বশেষ আমরা যে প্রশ্নটা সমাধান করব এটা হলো 2018 সালে আসছিল। তো এরকম চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে কোনো একটাকে আমরা স্থির রেখে বাকি সবগুলোকে গুণ করে দেব, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দেব। তো আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো শেষে যেটা আছে সেটাকে আমরা কোনো পরিবর্তন করব না, ওটাকে ঠিক রেখে বাকিগুলোকে আমরা গুণ করে দেব। তো এই যে b² c² দ্বারা আমরা b² - c² কে গুণ করব। তো b² c² দ্বারা প্রথমে b² গুণ করলে হবে b⁴ c², এরপরে মাইনাস c² কে যদি আমরা গুণ করি তাহলে হবে b² c⁴, এরপরে প্লাস c² a² দ্বারা যদি আমরা c² কে গুণ করি তাহলে হবে c⁴ a², এরপরে প্লাসে মাইনাসে মাইনাস c² a² দ্বারা a² কে গুণ করলে হবে c² a⁴, এরপরে প্লাস এখানে আমরা যা আছে তাই লিখব a² b² ইন্টু হলো a² - b²। তো আমরা চাইলে যে কোনো একটাকে এরকম স্থির রেখে গুণ করে দিতে পারি। আসলে উদ্দেশ্য থাকবে যে যেটাকে আমরা স্থির রাখলাম সেটার মতোই সবগুলোকে করতে হবে। এই যে a² - b² কে আমরা স্থির রাখলাম, তো এটার মতোই আমরা সবগুলোকে তৈরি করে নিব। তো কিভাবে দেখো, তো আমি যদি a² প্রথমে রাখতে চাই, a² কোথায় আছে, এই যে দেখো c⁴ a², তাহলে এটাকে আমি প্রথমে লিখলাম c⁴ a², এরপরে আমি কি নিয়ে আসবো -b², তাহলে b² কোথায় আছে দেখো এই যে এখানে এই যে
বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো এখন এই অংশটা থেকে যদি আমি সি টু দি পাওয়ার 4 কমন নেই তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আর এটা আমাদের হয়ে গেল। আরও বাকি থাকে দুইটা, তাহলে এটা থাকতেছে আবার এটা থাকতেছে। তো এখানেও আমরা এটাকে প্রথমে নিয়ে আসবো, তাহলে মাইনাস সি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4, এরপরে আছে প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার। তো এ আগে রাখলাম, বি পরে রাখলাম, এরপরে প্লাস শেষে এটা যা আছে আমরা তাই লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন এই অংশটা থেকে যদি আমরা সি টু দি পাওয়ার 4 কমন নেই তাহলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর পরের অংশ থেকে যদি আমরা মাইনাস সি স্কোয়ার কমন নেই তাহলে মাইনাস সাইন কমন নিছি, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, সি স্কোয়ার বাদ মাইনাস বাদ, তাহলে এখানে থাকতেছে এ টু দি পাওয়ার 4। এরপরে প্লাস আছে, এটা কি হয়ে যাবে মাইনাস, সি স্কোয়ার বাদ গেল তাহলে থাকতেছে বি টু দি পাওয়ার 4। এরপর প্লাস বাকি যা আছে তাই লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়নি। তো এখানে মাঝখানে আসছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। তো এটাকে ভেঙে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 4কে ডাবল স্কোয়ার লিখতে পারি, আবার বি টু দি পাওয়ার 4কে আমরা ডাবল স্কোয়ার করে লিখতে পারি। তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মানে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করব, পরের লাইনে লিখব সি টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে মাইনাস সি স্কোয়ার ইন্টু এটার পরিবর্তে তাহলে কি লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন এই যে সব জায়গায় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, তো সবগুলো থেকে আমরা কি করব একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিব। তো কমন নিলে এখানে আমাদের থাকতেছে সি টু দি পাওয়ার 4, এরপরে এখানে থাকতেছে মাইনাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা গুণ অবস্থায় যেহেতু আমরা একবারে গুণ করে দিতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে হবে সি স্কোয়ার এ স্কোয়ার, এরপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এরপরে প্লাস এটা তো কমন গেছে, তাহলে প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন গেলে থাকতেছে কি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে এই অংশটা থেকে যদি আমরা সি স্কোয়ার কমন নেই তাহলে সি টু দি পাওয়ার 4 থেকে সি স্কোয়ার কমন নিলে থাকে সি স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার আমরা কমন নিয়েছি তাহলে থাকতেছে কি এ স্কোয়ার। তো পরের অংশ থেকে যদি আমরা মাইনাস বি স্কোয়ার কমন নেই তাহলে এখানে মাইনাস বাদ যাবে, বি স্কোয়ার বাদ, তাহলে থাকতেছে সি স্কোয়ার, এরপরে প্লাস চিহ্নটা কি হবে মাইনাস হবে, যেহেতু মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে বি স্কোয়ার বাদ গেলে থাকতেছে কি এ স্কোয়ার। তো এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দুইটার থেকে আবার আমরা একটা কমন নিতে পারি। তো এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ গেলে থাকতেছে সি স্কোয়ার, আর এখানে এটা বাদ গেলে থাকতেছে মাইনাস বি স্কোয়ার। তো চক্রক্রমিকের ক্ষেত্রে এ বি বি সি সি এ এটা হলো আমাদের চক্রক্রমিকের সিরিয়াল। তো এইভাবে আমাদের নিয়ে আসতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি এ ঠিক আছে, কিন্তু এই যে বি সি না হয়ে এটা সি বি হয়েছে, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন এই সিরিয়ালটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, যদি আমাদের এখানে সি মাইনাস বি থাকে এটাকে আমরা বি মাইনাস সি করতে পারি, জাস্ট একটা যদি মাইনাস সাইন কমন নেই তাহলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস বিটা হবে প্লাস বি আর প্লাস সিটা কি হয়ে যাবে মাইনাস সি। তাহলে এই যে সি মাইনাস বি থেকে একটা মাইনাস সাইন কমন নিলে কি হয়ে গেল বি মাইনাস সি। তো একইভাবে যদি আমরা এখান থেকে একটা মাইনাস সাইন কমন নেই তাহলে আমাদের সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা মাইনাস সাইনটা একবারে প্রথমে পাঠাই দিলাম যেহেতু গুণ অবস্থায়, তাহলে এখানে মাইনাস রাখা যে কথা এই প্রথমে লেখা একই কথা বোঝাবে যেহেতু গুণ অবস্থায় আছে।
তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে হলো এই যে মাইনাস সাইন কমন নিছি এইটা থেকে, তাহলে এর চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস বি স্কোয়ারটা হবে প্লাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ারটা হবে মাইনাস সি স্কোয়ার। এরপরে পাচ্ছি হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই যে মাইনাসটা লিখলাম এটা কোথা থেকে, এই যে এখান থেকে কমন নেওয়ার কারণে, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে মাইনাস সাইন কমন নিছি আর সেটা আমরা একবারে প্রথমে লিখছি। এখানে শেষে লিখলে ঝামেলা হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তো এই জন্য আমরা একবারে প্রথমে পাঠাই দিলাম। তো এখন সবগুলোর ভিতরে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এটার পরিবর্তেও লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার শেষেরটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো চক্রক্রমিক কিভাবে থাকে, চক্রাকারে। তাহলে এখানে এ বি সি যদি চলক হয় তাহলে সেক্ষেত্রে এ বি বি সি সি এ এই সিরিয়ালটা মেনটেন করবে। তো আমাদের যদি এরকম সমস্যা হয় যে এখানে এই যে এ বি সি এ ঠিক আছে, কিন্তু এই অংশটার মধ্যে বি সি না হয়ে অর্থাৎ বি তারপরে সি হবে, সেটা না হয় এখানে সি বি হলো, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই যে ক্রমটা ঠিক করার জন্য আমরা কি করলাম, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে একটা মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস বি স্কোয়ার তখন প্লাস বি স্কোয়ার হলো, আর প্লাস সি স্কোয়ারটা কি হলো মাইনাস সি স্কোয়ার। তো এই যে আমরা চক্রক্রমিকের সিরিয়ালটা ঠিক করার জন্য এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিলাম। যেহেতু আমরা এখানে মাইনাস লিখলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা লাগবে, এই যে গুণ অবস্থায় যেহেতু আরও এখানে রাশি আছে তখন এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ঝামেলা নিয়ে আসতে চাচ্ছি না, এই জন্যে আমরা মাইনাসটাকে একবারেই প্রথমে পাঠাই দিছি। অর্থাৎ যদি এরকম থাকে যে এ ইন্টু বি ইন্টু যদি থাকে মাইনাস সি, তো আমরা এটাকে কিন্তু এই যে প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি এরকম লিখতে পারি। অর্থাৎ মাইনাসটা এখানে আমরা ব্র্যাকেটে না দিয়ে একদম প্রথমে যদি মাইনাসটা দেই তাহলে আমরা এ বি সি লিখতে পারতেছি, অর্থাৎ সেক্ষেত্রে আর আমাদের ব্র্যাকেটটা লাগতেছে না। ব্র্যাকেটের ঝামেলাটা দূর করার জন্যই আমরা মাইনাসটা প্রথমে লিখছি, এরপরে আমরা সাজিয়ে লিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে আমরা এখানে লিখছি হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে শেষে আমরা এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা লেখার পরে আমরা ভিতরে দেখলাম যে প্রত্যেকটারে সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চ্যাপ্টার 2 থেকে আমাদের সৃজনশীলের ক নং প্রশ্নে এই 7 টাইপের আমরা প্রশ্ন পেয়েছি, আর 2025 সালের প্রশ্ন যেহেতু এখন পর্যন্ত আমরা হাতে পাই নাই, যে 2-1টা বোর্ডের আমি পেয়েছি সেগুলোতে এরকম প্রশ্ন নাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।